প্রিয় শ্রোতাবৃন্দ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদিনী গল্পের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। গল্প পাঠে আছে আমি মাহমুদ। আপনার গল্পটির প্রথম পর্ব শুনে না থাকলে নিচের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই শুনে আসবেন, তাহলে দ্বিতীয় পর্বটি আরও অনেক বেশি উপভোগ্য মনে হবে। তাহলে শুরু করা যাক বেদিনী পর্ব 2। শম্ভুও তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদিনী, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি যে হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, শখ যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা তেমনই কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল। সত্যি বলছো? বেশ, দেখো, আগে আমার বাঘ দেখো। সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া গিয়া সত্যই তাহার বাঘ দেখাইয়াছিল। রাধিকা সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, ই বাঘ নিয়া তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ, দেখবি তো? বলিয়া সঙ্গে সঙ্গেই সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনের দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এইবার সাপ দেখা আমাকে। রাধিকা সেই কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে? হিহি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, বাঘিনী পোষ মানাতেই আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল, কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বীত রাগে তাহার অন্তর রিরি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ গ্রামের সকলে তাহাকে ছিছি করিয়াছিল, কিন্তু রাধিকা সেসব গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদের অর্থই শম্ভুর এই তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সেই অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্য দুঃখ করে নাই। আর বেঈমান কিনা এই কথা বলিল। সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নতুন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে। দোসরা দফায় খেলা আরম্ভ হইবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার সমস্ত অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহিরে আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেনে, ইথে দোষটা কি হলো? তোমরা বসে রইছ, আমাগোর খেলা হচ্ছে, খেলা দেখবার নেওতা দিলাম, তার দোষটা কি হলো? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেলা দেখাবেন খেলোয়াড়ি আমার, অপমান করতে আসছিল তু। কৃষ্ণ কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া লইয়া সজোরে তাহাকে লক্ষ্য করিয়া ছুরিয়া মারিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কৃষ্ণ অদ্ভুত। সে ইটটা বলের মতো লুফিয়া ধরিয়া ফেলিল, তারপর লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্য যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল। শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল, এই মেলার বাদেই বাঘ কিনে নিয়ে আসব। ওদিকের তাঁবু হইতে কৃষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল, কানাত ফেলে দে খুললে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়। সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব ধরাইয়া আগুন তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কৃষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে।
কেউ দেখবে না খেলা আমাগর। শম্ভু দাঁতে দাঁত চাপিয়া বলিল, পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়া দিব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল, সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল, বাঘটার সহিত কৃষ্ট লড়াই করিল। একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল, সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুতে আগুন ধরিলে ধুধু করিয়া জ্বলিয়া যায়, কেরোসিন তেল ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়? পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধহয় 2-4 জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিত হইয়া উঠিল। কৃষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে, দুয়ারে একজন দারোগা বসিয়া আছেন। এ কি? সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদমস্তক দেখিয়া বলিলেন, ডাকো সব, আমরা তাঁবু দেখিব। আবার সেলাম করিয়া বেদিনী বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা। ডাকো বেটা ছেলেদের, এইখান থেকেই ডাকো। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙাইল না। সে বলিল, ভিতরে আমার কচি ছেলে রইয়াছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটার আলগা মাটি সরাইয়া দেখিল 3টা বোতল তখনও মজুত রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল 3টাকে পুড়িয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল যে শীতের দিনে সযত্নে বস্ত্রাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছুই মনে হয় না। তাঁবুর মধ্যেই কৃষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া রাধিকা বলিল, পুলিশ আইছে, বসে রইছে দুয়ারে, উঠা যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন্য দানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহিরে লইয়া গেল। তাহার পিছনে পিছনেই কৃষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এই তাঁবু তোমার? সেলাম করিয়া কৃষ্ট বলিল, জি হুজুর। দেখব তাঁবু আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদেনী তৎক্ষণাৎ জলরাশির মধ্যে জলবিষ্ণুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মমভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতে বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল, বলিল, ভেলকি লাগাই দিছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপেও ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তু। উহাকে আমি জেলের দিবার লাগি পুলিশে বলে এলাম, আর তু করলি এই কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথাটা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গতরাত্রির কথা। সত্যই এই কথাই তো সে বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না, নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এই তাঁবুতে খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পোশাকটি বাহির করিয়া পড়িয়াছে, একটা কালো রঙের চোঙের মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাগরা আর অত্যন্ত পুরনো একটা ফুলহাতা বডিস। অন্য সময় সে মাথার চুল বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনিই বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। উহাদের তাঁবুতে কৃষ্টর সেই বিড়ালির মতো গালমোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট পাজামা জামা। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয় ঢাকটায় বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো একটা রেশ শেষকালে ঝংকার দিয়া ওঠে। আর এই কতকালের পুরনো একটা ঢ্যাপঢ্যাপে জয় ঢাক, ছি! কিন্তু তবুও সে প্রাণপণে চেষ্টা করে, জোরে জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, ওই বড় বাঘ। রাধিকা রুদ্ধ স্বর কোনোমতে সাফ করিয়া লইয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে? শম্ভু খুব উৎসাহ ভরেই বলিল, পঙ্খিরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে, চিবায় না। এবার সে লাফ দিয়া নামিয়া ভিতরে গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ, বৃদ্ধ,
বর্ণচারী হিংস্র আর্তনাদের মতো গর্জন করিল। সঙ্গে সঙ্গে ওই তাঁবুর ভিতর হইতে সবল পশুর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপরে রাধিকা দাঁড়াইয়াছিল, তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রূর হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল কৃষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল, ফিন একবার। ও তাঁবুর ভিতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবল গর্জনের হুঙ্কার দিয়া উঠিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন। জনতা স্রোতের মতো কৃষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু হিংস্র মুখ ভীষণ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। সে কিছুক্ষণ পরেই ফিরিল একটা কিসের টিন লইয়া। শম্ভু বিরক্তি সত্ত্বেও সবিস্ময়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাচিন, আগুন লাগাই দেব উহাদের তাঁবুতে। পুরা পেলুম নাই, দুশের কম রইছে। তাহার চোখ জ্বলিতেছে। শম্ভুর চোখেও হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিতেছিল। সে বলিল, লিয়া এ মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাও দাও করে জলবেগ যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছিল কৃষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। ও একটা ছাড়িয়া আর একটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখন লয়, সেই নিশুত রাতে। তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত, স্তব্ধ। অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদেনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনে একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেয়াশলাই জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অগরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছি ছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহির হইয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওদিকটা সমস্ত পড়িয়া গেলে তবে এদিকটায় মেলার লোকে আলোর শিখা দেখিতে পাইবে। ক্রূর ও হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পিছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাতিয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার। সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদেনী ভিতরে ঢুকিয়া পড়িল। খোপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল। তাহার কাছেই এই যে কৃষ্ট একটা অসুরের মতো পড়িয়া অঘরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতে লাগিল। কৃষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলো কি নিটোল। তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কৃষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদেনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কৃষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কৃষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারী তনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিল, কে? রাধি? তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ। চুপ। বলিল, দাঁড়াও, মদ আনি। না, চল উঠ, এক্ষুনি এইখান থেকে পালাই, চল। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কৃষ্ট বলিল, কোথা? হুই দেশান্তরে। দেশান্তরে? ই তাবু টাবু?
থাক পরা, উই শম্ভু লিবে, তুমি উয়ার রাধিকাকে লিবা, উয়াকে দাম দিবা না? সে নিম্ন স্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া, তাহার উপর দুরন্ত যৌবন। কৃষ্ট দ্বিধা করিল না, বলিল চল। চলিতে গিয়া রাধিকা থামিল, বলিল দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়াইয়া দিয়া চলিতে চলিতে বলিল চল। টিনটা শেষ হইতেই সে দেশলাইটা জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল মরুক বুড়া পুররা। গল্পের সমাপ্তি এখানেই। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বেদেনী এর দ্বিতীয় পর্ব। বেদেনী গল্পের প্রথম পর্বটি আমাদের প্লেলিস্টে অ্যাড করা আছে। আপনারা প্রথম পর্বটি শুনে দ্বিতীয় পর্বটি শুনলে আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন। এছাড়াও অন্যান্য অনেক বিখ্যাত লেখকের বাংলা গল্পগুলো আমাদের প্লেলিস্টে যোগ করা আছে, সময় করে শুনে দেখতে পারেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কথা হবে আবার পরবর্তী কোনো গল্পে, পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।